বাংলাদেশের খেলা দেখে অঙ্ক শেখে সমর্থকরা, এমনই একটি কথা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে কি হচ্ছে? বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ তো বাংলাদেশ জয়লাভ করলো, কিন্তু আগামীকাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকতে হবে, এমনই অঙ্ক কিন্তু আমার সহকর্মী অর্ণব সেও করছে এখানে। তো একটু কি বলবেন, বাংলাদেশের এত হিসাব নিকাশ কি হচ্ছে আসলে? আগামীকালকের ম্যাচের দিকে কি বাংলাদেশ তাকিয়ে থাকতে হবে? ধন্যবাদ আপনাকে মিনহাজ। দেখুন, বাংলাদেশের ম্যাচ মানে এখন সমীকরণের একটা বিশাল মহাযজ্ঞ লেগে গিয়েছে। আমরা দেখছি বাংলাদেশ মাঠের ক্রিকেটের থেকে হিসাবের খাতায় ক্রিকেটটা বেশি খেলছে। যেমনই আপনি বলছিলেন, আমি ক্যালকুলেটর নিয়ে দাঁড়িয়ে আছি। ক্যালকুলেটর নিয়ে দাঁড়িয়ে থাকার পরে আমার কাছে কিন্তু চারটি সমীকরণ চলে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যদি দিকে তাকিয়ে থাকলে প্রথমেই বাংলাদেশকে যেটা দেখতে হবে, শ্রীলঙ্কাকে জিততে হবে যে কোনো মূল্যে। শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে আর কোনো রকম সুযোগ সুবিধা বা কোনো রকম দিকে তাকাতে হবে না, বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে। এবং পরবর্তীতে আরেকটা যে সমীকরণ আছে, যদি এই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায়, বৃষ্টিতে ভেস্তে যদি চলে যায় তাহলে হচ্ছে বাংলাদেশ নির্দ্বিধায় কোয়ালিফাই করবে। কিন্তু যেটা 3 এবং 4 নম্বর সমীকরণে একটা বিশাল কিন্তু আছে, সেটা হচ্ছে এই ম্যাচে আফগানিস্তান জিতলেও বাংলাদেশ কোয়ালিফাই করবে। কিন্তুটা হচ্ছে আফগানিস্তানকে ন্যূনতম 65 রানের ব্যবধানে জিততে হবে, নিম্নতম 65 রানের ব্যবধানে জিততে হবে, এবং অপরদিকে আফগানিস্তানকে 11.2 ওভারের ভিতরে জিততে হবে। এই যে দুটি সমীকরণ, এই সমীকরণে দাঁড়িয়ে কিন্তু আমি না শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের যত সমর্থক আছে, এমনকি আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলও কিন্তু ক্যালকুলেটরটা নিয়ে বসেছে, যে ক্যালকুলেটরের হিসাব আমি আপনাকে দিলাম এতক্ষণ। জি, অবশ্যই। আমার মনে হয় সমর্থকরাও অনেক বেশি হিসাব নিকাশ করছেন যে কিভাবে আসলে বাংলাদেশ আগামীকালের ম্যাচে বাংলাদেশ আসলে সুবিধাটি পাবে। যদিও খেলাটি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে, কিন্তু এটির জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ কি সেমিফাইনালে উঠবে কিনা, সেটি ডিসাইড করবে। সেটি নিয়ে আরো জানতে চাইবো আমি সহকর্মী অর্ণবের কাছ থেকে। দর্শক, আপনারা কি ভাবছেন আগামীকালের ম্যাচ নিয়ে, এবং বাংলাদেশ কি শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি আরো জানতে চাই, অর্ণব, আপনি জানেন যে শ্রীলঙ্কার যে রান রেট অবস্থা 1.546 এবং বাংলাদেশে হচ্ছে -0.270, এছাড়া হচ্ছে আফগানিস্তানের হচ্ছে +2.150। তো যে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে সেটিতে বাংলাদেশই হচ্ছে একমাত্র হচ্ছে মাইনাস পজিশনে আছে। এছাড়া যদি আগামীকাল এত সব সমীকরণ বাদ দিয়ে যদি ম্যাচটি যদি আসলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে কেমন হয়? দেখুন, ধন্যবাদ আপনাকে। পরিত্যক্তর কথায় যদি আসি তাহলে একটু আমাদেরকে 2015 সালের বিশ্বকাপের দিকে ফিরে যেতে হয়, কারণ 2015 সালের বিশ্বকাপে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি কিন্তু পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে, এবং বাংলাদেশ খুব সহজেই কোয়ালিফাই করতে পেরেছিল সুপার 8। এবং আবারও সেই অনেক বছর পরে এসে এশিয়া কাপের মঞ্চে একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি। আমাদের ওয়েদার রিপোর্ট আমরা দেখেছি আগামীকাল দুবাই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু কথা হচ্ছে, দিন শেষে যদি বৃষ্টিতে আমাদেরকে জিততে হয়, বৃষ্টির কাছ থেকে আমাদের যদি আশীর্বাদ তুষ্ট হতে হয়, তাহলে আমরা মাঠের ক্রিকেটটা কেন খেলছি? এত এত টাকা কেন ক্রিকেট বোর্ড খরচ করছে? এবং দিন শেষে আমাদের যে 15 কোটি মানুষ, মিডিয়া বলেন, ক্রিকেটার বলেন, সবাই কেন ক্রিকেটার দিকে তাকিয়ে থাকবে? তাহলে তো আমরা বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারি। তো আপনার যে কথাটা সেটা হচ্ছে, যদি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে হয় তাহলে এত বড় টিম বহর বা এত বড় একটা টিম বোর্ড থাকাটা কোনো দরকার নেই। যেখানে দেখতে পাচ্ছি যে নবাগত একটি দল আফগানিস্তান, আমি নবাগতই বলবো কারণ বাংলাদেশের অনেক পরে তারা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারা বাংলাদেশের চোখে চোখ রাখাচ্ছে। তারা ম্যাচে জিততে পারেনি, সবশেষ ম্যাচটা তারা জিততে পারেনি, কিন্তু তারা যেভাবে বাংলাদেশকে থ্রেট করে ক্রিকেটটা খেলে, বাংলাদেশ কিন্তু আজ অব্দি কোনো বড় দেশকে এরকম করে থ্রেট করে ক্রিকেট খেলতে পারেনি। সেই জায়গা থেকে বাংলাদেশ মনস্তাত্ত্বিক জায়গায় অনেক পিছিয়ে আছে এখানে। তারপরেও তো আপনি গতকাল আমরা যে ম্যাচটিতে আসলে জয়লাভ করলো বাংলাদেশ, সেটিতে বাংলাদেশ দেশের বাইরে এই প্রথম হচ্ছে আফগানিস্তানকে হারালো, সেটিও তো একটি বড় অর্জন। যদিও আমরা শেষ পর্যন্ত এখন অপেক্ষা করছি, তবে বাংলাদেশের যে শুরুটা ছিল গতকাল, প্রথম 6 ওভারে 59 রান করলো এবং যে উদ্বোধনী যে জুটিটি 63 রানের, তো এটি তো বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স আছে সেটির তুলনায় তো দারুণ। যদিও শেষের দিকে আমরা সেটি ধরে রাখতে পারিনি, শেষের দিকে আমরা দেখেছি যে রান রেটের যে পরিস্থিতি সেটি খুবই আসলে নাজুক ছিল। তো সেটি কেমন ছিল গতকালের ম্যাচটি নিয়ে যদি একটু আলোচনা করি? গতকালের ম্যাচটি যদি আপনি বললেন প্রথম 6 ওভারের যে বিষয়টা, সে প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বাংলাদেশ একটি সময় মনে হয়েছে যে 200 রান হয়ে যাবে, কিন্তু আপনি একটা ছোট্ট জিনিস যদি ম্যাচে খেয়াল করেন, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে রিড করতে আফগানিস্তান বলাররা বেশি সময় নেননি।
10 ওভার পরে আমরা দেখতে পেরেছি আফগান বলাররা বাংলাদেশি প্রত্যেকটা ব্যাটারকে রিড করে ফেলেছে। রিড কেমন করেছে দেখুন, আফগান বলাররা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বলারকে স্লোয়ার ডেলিভারি করছিল। তাদের পেসারও সর্বোচ্চ গতি 125-26-এর কাছাকাছি ছিল এবং অ্যাভারেজে তাদের যে পেসাররা আছে তারা কিন্তু 134 থেকে শুরু করে 140-তে বল করে থাকে। সেই বলাররাও কালকে 114 থেকে 120-এর ভিতরে বল করেছে অ্যাভারেজে। সেখানে বোঝাই যাচ্ছে তারা বাংলাদেশের বলার ব্যাটারদেরকে কিরকম রিড করেছে, কারণ তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে বাংলাদেশের যেটা আসলে প্রথম দিকে যেটা ছিল, যারা ব্যাটসম্যান ছিলেন তারা তো আসলে শেষের দিকে ছিল না, শেষে যারা ছিল তারা তো পরের দিকে নেমেছিল। তো সেটা আসলে তাহলে তারা কিভাবে এটা পরাস্ত হলো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার কালকে ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে যে কালকে আফগান বোলাররা না, লোয়ার মিড আমাদের জাকির আলী, অনেক ধন্যবাদ আপনাকে, এবং শামীম পাটোয়ারি, এই দুজন ব্যাটারকে ভালোভাবে হোমওয়ার্ক করে এসেছিল। দেখুন আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। তাদের খুব কম বলে খুব বড় বড় রান তারা করতে পেরেছে এবং কি তারা কিন্তু খুব স্পিডে উইকেটে রানগুলো করেছে এবং অপোজিশন সাইড থেকে 140-142-এর গতির বলটাকে তারা গতিটাকে কাজে লাগিয়েছে। এবং গতকালকে আফগান বলাররা ঠিক সেম ট্রিকটা কাজে লাগিয়েছে, যে তারা গতিটাকে কমিয়ে দিয়েছে, পেস অফ করে দিয়েছে। ক্রিকেটীয় ভাষা আমাকে যেটা বলি, পেস অফ করে দেওয়ার পরে আমরা দেখেছি জাকির আলী অনেক বড় শট খেলতে পারছেন না, শামীম পাটোয়ারিও সেম অবস্থায় বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সো আমরা যেটা দেখতে পেলাম যে তারা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের রিড করেছে এবং খুব ভালোভাবে সেই রিড প্যাকেজটা বাংলাদেশের উপর পুশ করতে পেরেছে এবং তারই ফলশ্রুতিতে শেষ 24 বলে মাত্র 30টি রান এসেছে। এবং আপনি আরো জানবেন যে মাত্র শেষ 12 বলে 6টি বলই বাংলাদেশ ডট খেলেছে, যেটা খুব ক্রুশাল মোমেন্টে বাংলাদেশ হয়েছে। এবং এই যদি জিনিসটা না হতো বাংলাদেশে আরো 20-25টা রান বেশি হতে পারতো, যেটা লিটন দাস প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা 15-20টা রান পিছিয়ে ছিলাম। কিন্তু বোলাররাও তো দারুণ বোলিং করেছে এবং বাংলাদেশ দারুণ একটি জয়লাভ করেছে, যদিও শেষ পর্যন্ত একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আমরা দেখছিলাম যে লিটন দাস কি একজন বলার কম খেলানো একটা বাংলাদেশকে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে ফেলেছে কিনা? অবশ্যই। দেখুন আপনি ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার ম্যাচ, এই ম্যাচে একটা বলার কম খেলানো মানে আপনি নিজের পায়ে নিজে কোরাল মেরে মাঠে নামছেন। আপনি এই কাজটা কেন করবেন? কারণ আপনার হাতে বলার আছে, আপনার হাতে তানজিম সাকিব আছে। তানজিম সাকিব পৃথিবীর খুব দুর্দান্ত ফর্মে ছিল, তাকে আমরা কালকে খেলাইনি, বাংলা লিটন দাস খেলাইনি তাকে। এই মোমেন্টে কালকে দেখুন সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি দুজন মিলে 3 ওভার বল করেছেন এবং তারা 50-এর উপরে রান কনসিড করেছেন, যেটা এই ছোট্ট একটা পুঁজিতে খুবই বাজে একটা কনসিড আমরা বলছি। কারণ দেখুন আমাদের নিয়মিত বলার যারা আছেন তাদের ভিতরে তারা কিন্তু সর্বোচ্চ 32 রানের উপর একটু কনসিড করেছেন একজন বলার, কিন্তু তারা দুজন যখন 50+ রান কনসিড করে ফেলে অপোজিশন সাইড এমনিতে বলটা খুব ভালো পজিশনে চলে যায়, তার মধ্যে যখন আমার একটা ছোট একটা পুঁজি। তো এই পজিশনে দাঁড়িয়ে আমাদের মুস্তাফিজ এবং রিশাদ হোসেন, নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেছে বিধায় কিন্তু লাস্টে আমরা ম্যাচটাকে বের করে আনতে পেরেছি। যদি এই মোমেন্টে যদি এই 3 জন বলারে অথবা তাসকিনকে আমরা ইনক্লুড করছি, 4 জনের ভিতরে একজনও ফ্লপ করতেন, আমাদের কিন্তু ম্যাচটা হাতে থাকতো না। আচ্ছা আমরা একটু আগামীকালের ম্যাচে যাই। তো আপনি দুটি দলের জন্য আসলে এটি গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি হেরে যায় তাহলে তারা বাদ হয়ে যাবে এবং বাংলাদেশের জন্য তো এই ম্যাচে না থেকেও গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটি দলের মধ্যে আসলে আপনি কাকে এগিয়ে রাখবেন আগামীকালের ম্যাচ? দেখুন এই দুটি আগামীকালের যে ম্যাচটার কথা বললেন, দুটি দলের ভিতরে আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো। কারণ হচ্ছে টুর্নামেন্টে শ্রীলঙ্কা দুর্দান্ত করছে, তারা ইতিমধ্যে সবগুলো ম্যাচ জিতেছে, কিন্তু আফগানিস্তান মাত্রই বাংলাদেশের কাছে হেরেছে, একটা বড় ধাক্কা খেয়েছে তারা। একটা ধাক্কাটা তাদের কালকে ম্যাচে পড়লেও পড়তে পারে, কারণ তাদের সামনে যেই সমীকরণটা বাংলাদেশের মাথায় ছিল জিততেই হবে, সেই সমীকরণটা আফগানিস্তানের উপরে চলে গেছে, যে আমার বোঝা আপনার ঘাড়ে চলে গেছে, এরকম একটা সিচুয়েশন আফগানিস্তানের কাছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে জিতবে সেই চলে যাবে সুপার 4-এ, একটা সহজ সমীকরণ। কিন্তু এখানে আফগানিস্তানেরও কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ চলে যাবে অবশ্যই, কিন্তু আফগানিস্তানের যে একটা সমীকরণ আছে, যদি আফগানিস্তান 13.2 ওভারের ভিতরে ম্যাচটা জিতে যায়, যদি আফগানিস্তান 65 রান ম্যাচটা জিতে যায়, কিন্তু আমার কথা হচ্ছে কেন আফগানিস্তান আমাদের জন্য খেলবে, বাংলাদেশের জন্য খেলবে? তারা তো 120তম বলে গিয়েও ম্যাচটা জিতলে চলে যাবে সুপার 4-এ, একটা বড় ইকুয়েশন দাঁড়িয়ে যায়। এবং কি আমরা দেখেছি বিগত কয়েক কাল ধরে এবং বর্তমান সময়ে আফগানিস্তানের সাথে আমাদের খুব কথার যুদ্ধ হচ্ছে, তাদের কোচ সরাসরি আমাদেরকে দলকে খোঁচা মেরে কথা বলছে, আমাদের জাতীয়তা থেকে তাদেরকে খোঁচা দেওয়া হচ্ছে। এমন একটা পজিশনে দাঁড়িয়ে মনে হচ্ছে না আফগানিস্তান বাংলাদেশকে ফেভার করবে। ফেভার করাটাও আন্তর্জাতিক ক্রিকেটে ফেভার করতে পারে কিনা, শ্রীলঙ্কা তো হেরে গেলেও সমস্যা নেই। আমার মনে হচ্ছে শ্রীলঙ্কাও ফেভার করবে না, কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের একটা ডার্বি চলছে, নাগিন ডার্বি যেটা বলি আমরা, এবং কি ক্রিকেটের এল ক্লাসিকো বলা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে। তো এমন একটা পজিশন, আপনার অপোজিট সাইডে যে দুজন আছে দুজনই আপনার বলতে গেলে শত্রু টিম, এবং আপনি দাঁড়িয়ে আছেন তার অপোজিশনে। এখন শত্রু কিন্তু বন্ধু হয়ে যায় যখন, যদি কালকের ম্যাচটাতে দুটি দল বন্ধুত্বপূর্ণ আচরণ করে বসে, আমার আপনার এই ক্যালকুলেটরের হিসাবও শেষ হয়ে যেতে পারে। আচ্ছা আগামীকাল আসলে কি হবে সেটির জন্য
পুরো বাংলাদেশের যে সমর্থকরা আছে সকলে তাকিয়ে আছে, এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যারা সমর্থকরা আছে তারাও আপনার মতো এভাবে ক্যালকুলেটর নিয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা, স্টাফরা যারা আছেন তারাও অনেক হিসাব নিকাশ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা এই ক্যালকুলেটরে গণনা করতেই থাকবো। এবং আপনারা কি করছেন এখন দর্শকরা, সেটিও জানিয়ে দিতে পারেন। আমি মিনহাস চৌধুরী ছিলাম আপনাদের সাথে, আমার সাথে ছিলেন আমার সহকর্মী তাসলিমা আহমেদ অর্ণব। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবশেষ যে তথ্য, এশিয়া কাপের খেলার যে সবশেষ তথ্য, সেগুলো জানতে বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন। ফলো করুন বাংলা নিউজ 24 এর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24 এর ইউটিউব চ্যানেল।